গল্প জলসা, প্রতি গল্পে একটা নতুন জলসা। গল্প জলসা। স্বাগতম গল্প জলসায়, যেখানে প্রতিটি গল্প শুরু হয় এক ভাবনায় এবং শেষ হয় আপনাকে এক প্রশ্ন করে। আজ রাতেও একটি দরজা খুলবে, কিন্তু প্রশ্ন হলো, সেটা কি সত্যি খোলার দরজা, নাকি আপনাকে নিয়ে যাবে এক অজানা অন্ধকারে? শুরু হচ্ছে সত্যরক্ষক। সাত্তকী বসু, বয়স 23, বছরখানেক হলো কলকাতার এক নামী কলেজ থেকে ইতিহাসে গ্র্যাজুয়েশন শেষ করেছে। বাবা ডাক্তার, বাড়িতে টাকার অভাব নেই, কিন্তু সাত্তকীর ইচ্ছে শুধু টাকার জন্য কিছু করা নয়, সে চায় ইতিহাস নিয়ে কিছু নিজের মতো করতে। কিন্তু শেষ 8-9 মাস ধরে বাড়িতে বসে আছে। চাকরির অফার এসছে ঠিকই, কিন্তু বেশিরভাগই জার্নালিস্টদের মতো কাজ। সাত্তকীর মনটা বলছে, না, আমি খবরের লেখক হতে চাই না, আমি ইতিহাসের লেখক হতে চাই। একা একা দিন কাটছে, মনও একটু ভারী হয়ে এসছে। তাই ফেসবুকে নিজের একটি পুরনো হিস্টোরিক্যাল এক্সপ্লোরেশনের প্রজেক্ট শেয়ার করে সাত্তকী। একটা বিষণ্ণ দুপুরে হঠাৎ ফেসবুকে মেসেজ এলো স্কুলের পুরনো বন্ধু অভির। স্কুলের পর আর তেমন যোগাযোগ ছিল না। অভি লেখে, হে ব্রো, কেমন আছিস? নম্বরটা দে না, জরুরি কথা ছিল তোর সঙ্গে। সাত্তকী একটু অবাক হলেও নম্বরটা দিয়ে দেয়। কিরে, কেমন আছিস? স্কুলের মুখটা একেবারে চোখে ভেসে উঠছে। তোর গলা শুনেই হেসে ফেললাম। তবে বল না, কি হয়েছে, হঠাৎ মনে পড়লো? আচ্ছা শোন, ফেসবুকে তোর একটা কাজের পোস্ট দেখলাম, তাই দেখে আমার একটা প্ল্যান এলো মাথায়। আচ্ছা। আমাদের রাজবাড়ি জানিসই, মার গ্রামে, সেটা বিক্রি করছি। কিন্তু বিক্রির আগে ইচ্ছে করছে বাড়ির ইতিহাসটা লিখে রাখি, ছবি তুলি, একটা ডকুমেন্টেশন করি। তুই ইতিহাস পড়েছিস, তাই ভাবলাম তুই যদি লিখিস সেটাই ভালো হবে। বই লিখবো বলছিস? দারুণ ব্যাপার। তবে একা ওই ফাঁকা বাড়িতে থাকাটা একটু ভৌতিক শোনাচ্ছে না? আরে না না, চিন্তা করিস না, নিত্যানন্দদা আছে, পুরনো কেয়ারটেকার, প্রায় পরিবারের লোক। আচ্ছা। তোর খাওয়া দাওয়া থাকা সবটা দেখে নেবে। আচ্ছা শোন, এই বন্ধু বান্ধব বলে আবার মানে বলছিলাম যে তোর কমার্শিয়ালসটা কি লাগবে ওটা কিন্তু জানাস। বুঝলাম, টাকা পয়সা পরে দেখবো। আচ্ছা, আগে থাকার ব্যবস্থা 1 সপ্তাহ করে রাখ। ডান। সঙ্গে একটা লেখার জন্য টেবিল চেয়ার হয়ে যাবে, আর খাবার ব্যবস্থাটা থাকলেই আমি রেডি। পারফেক্ট। তাহলে আমি বাকিটা রেডি করছি, আর তুই কবে নাগাদ প্ল্যান করবি সেটা একটু জানা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোকে জানাচ্ছি। অনেকদিন পর তার বুকের মধ্যে হাওয়া ঢুকলো। মনে হলো, হ্যাঁ, এই কাজটাই তার নিজের জন্যে। দুদিন পরেই রওনা দিল সাত্তকী। ট্রেনের জানলার বাইরে ধীরে ধীরে মিলিয়ে গেল কলকাতার কোলাহল। ফাঁকা মাঠ, ধানের ক্ষেত, পুকুর, সব যেন ডাকছে নতুন কিছুর দিকে। ট্রেন পৌঁছলো ছোট্ট স্টেশন মারগ্রাম। স্টেশনটা একেবারেই নিরিবিলি। টিনের ছাউনি, দেওয়ালে পুরনো পোস্টার খসে পড়ছে। প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন লোক। দূরে সাইকেলের ঘন্টা, গরুর গাড়ির শব্দ। মনে হচ্ছিল এখানে সময় ধীরে বয়ে যায়। স্টেশন থেকে নিত্যানন্দের লোক সাত্তকীকে নিয়ে গেল রাজবাড়ির দিকে। রাস্তা ফাঁকা, দুপাশে তাল গাছ, পরিত্যক্ত মন্দিরের ধ্বংসবাশেষ। পুকুরের ধারে শ্যাওলা জমে আছে। অবশেষে চোখে পড়ল রাজবাড়ির গেট। বিশাল লাল ইটের খিলান, দুপাশে ভাঙা সিংহমূর্তি, যেন নীরব প্রহরী। গেটের ভেতরে পা দিতেই যেন হাওয়া ঠান্ডা হয়ে গেল। বাগানের ঝোপঝাড়ে বুনো ফুল আর কাঁটা। ভেতরে গিয়ে দাঁড়িয়েছিলেন নিত্যানন্দ, কুঁজো এক বৃদ্ধ, মুখে কেমন স্থির ভাব। আসুন আসুন,
আপনি সাত্তকী বাবু? ছোট বাবু ফোনে সব বলে দিয়েছেন, আসুন আসুন। ঘরের ভেতরে ঢুকেই ধুলো আর পুরনো কাঠের গন্ধ নাকে লাগলো। দেওয়ালে ঝোলানো সাদা কালো ছবি, মাকড়সার জাল, সময় যেন এখানেই আটকে আছে। সন্ধ্যার আগে বেরিয়ে পড়ল সাত্তকী নিত্যানন্দের সঙ্গে। বাড়িটা ঘুরে দেখতে লাগলো। পেছনে করিডোরে গিয়ে দেখলো একটা মোটা কাঠের দরজা, বাইরে ঝুলছে বড় একটা তালা। হঠাৎ ভেতর থেকে একটা হালকা শব্দ এলো, যেন হাতক কিছু ঘষছে। এটা কিসের শব্দ নিত্যদা? ও ঘরে যাবেন না বাবু, ও পুরানো ঘর আছে, নিরাপদ নয়। আসুন বাবু, আমরা বাড়ির অন্য দিকটা দেখি। সাত্তকীর মনে হলো ভয় নয়, অন্য কিছু লুকোতে চাইছে ওর চোখ থেকে। সেই রাতেই শুয়ে থাকতে থাকতে সাত্তকী শুনল যেন আস্তে আস্তে দুলছে কাঠের চেয়ার। শব্দটা আসছে ওই করিডোরের দিক থেকে। ঘুম আর এলো না। মনে হচ্ছিল এই বাড়িটা শুধু পুরনো নয়, যেন জীবন্ত। পরের দিন সকালেই সাত্তকী বেরোলো বাড়ি ঘুরে দেখতে। দেওয়ালে পুরনো তেলের পোর্ট্রেট, মোটা ধুলো জমে থাকা সিন্দুক আর ভাঙা কিছু ফার্নিচার, যেন প্রতিটি জিনিস একটা গল্প বলছে। তারপর লাইব্রেরি রুমে গিয়ে তার চোখ আটকালো একটা পুরনো ডায়েরিতে। ডায়েরি লিখেছেন রাজবাড়ির শেষ জমিদার মহিমচন্দ্র রায়। ডায়েরি পড়ে বোঝা গেল তিনি ছিলেন শুধু জমিদার নন, ইতিহাসের ছাত্র, দর্শনের পাগল। রাতে বসে থাকতেন বই নিয়ে, লিখতেন মানুষের অতীতের সঙ্গে কথা বলা কি সম্ভব। রাত বাড়তেই আবার সেই ধাতব শব্দ। সাত্তকী এবার ঠিক করলো যাই হোক দেখেই আসবে। টেবিলের ওপরে রাখা টর্চটা হাতে নিয়ে করিডোরের দিকে এগোলো। সাদা মার্বেলের মেঝেতে পদক্ষেপ পড়তেই পুরো বাড়িটা যেন চুপচাপ হয়ে গেল। তালা দেওয়া দরজার সামনে পৌঁছে দেখল মেঝেতে এক ধরনের অদ্ভুত নকশা, ধুলো মুছে ঝকঝক করছে, যেন কিছুক্ষণ আগেই কেউ সেটা এঁকেছে। এগুলো তো মণ্ডল, মহিমচন্দ্রের ডায়েরিতে আঁকা ছিল এই চিহ্নটাই। হঠাৎ ভেতর থেকে শব্দ, যেন ভারী চেয়ার কেউ ঠেলে দিল। টর্চের আলো একেবারে নিভে গেল। সাত্তকী অন্ধকারে হাতড়ে মোবাইল বের করতেই শুনতে পেল ধীরে ধীরে এগিয়ে আসছে পায়ের শব্দ। সত্য খুঁজছিস? দরজা খুলে আয়। সাত্তকীর বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ। তবু সে পালালো না, বরং ঝুঁকে গিয়ে তালাটা ছুঁয়ে দেখল। তালাটা একেবারে ঠান্ডা আর ধীরে ধীরে যেন কাঁপছে, যেন কেউ ভেতর থেকে দরজাটা খোলার চেষ্টা করছে। হঠাৎ নিত্যানন্দের গলা কানে এলো, পিছিয়ে আসুন, ও ঘর ডাকছে আপনাকে। কিন্তু যে ওখানে ঢুকে সে আর আগের মতো ফিরে না, ফিরে আসুন বাবু। টর্চের আলো ফিরতেই সব চুপ। তালাটা স্থির, নকশাগুলো মুছে গেছে। সাত্তকী দাঁড়িয়ে রইল। বুকের মধ্যে ধুকপুকানি চলছে। মনে হলো ওই ঘরের ভেতরে কেউ এখনো বসে আছে, আর তার ডাক এখনো শেষ হয়নি। ও ঘরের সামনে থাকবেন না বাবু। মহিমচন্দ্র বাবু ও ঘরেই সাধনা করতেন। এক রাতে চিৎকার শোনা যায়, তারপর ঘরে ঢুকে দেখা যায় কেউ নেই, ঘর খালি। কিন্তু বাতাসে ধূপের গন্ধ আর টেবিলের উপর রাখা কলম তখনো কলম লড়ছে। তাহলে ঘরটা বন্ধ করে দিল কেন? সে তো জানি না বাবা, এসব বহু যুগের আগের কথা। তবে তারপর থেকে এখানে কেউ ঢোকে না। যে ঢোকার চেষ্টা করেছে সে বিপদ হয়ে গেছে, সে অসুস্থ হয়ে গেছে গো। বুঝলাম।
ঠিক আছে, তুমি যাও, আমি ঘরের দিকে যাই এবার। হ্যালো সাত্তকী, এত রাতে ফোন করছিস কেন? শোন না, এখানে কিছু একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। কি? তোদের ওই পশ্চিমের করিডোরটা আছে না, ওখানে একটা তালা দেওয়া ঘর দেখলাম। সেই ঘরের সামনে গেলে মনে হয় কেউ হাঁটছে ভেতরে, আবার কেউ কথাও বলছে। কি ব্যাপার বলতো এটা? দেখ, আমি তেমন কিছু জানি না, তবে ছোটবেলায় ঠাম্মা বলতেন মহিমচন্দ্র মানে তার ঠাকুরদা নাকি অদ্ভুত ছিলেন। আচ্ছা। রাত জেগে থাকতেন, মোমবাতি জেলে দর্শনের বই পড়তেন। ঠাম্মা একবার বলেছিলেন এক রাতে দাদু হঠাৎ হারিয়ে গেলেন। আচ্ছা। পরদিন তালাবন্ধ ঘর। এরপর থেকেই নাকি বাড়ির ওই দিকটা মানুষ এড়িয়ে চলতো। মানে তুই জানিস, নিত্যানন্দ অবশ্য একই কথাই বলছিল। ছাড় তো, জানিসই তো গ্রাম বাংলার লোকজনের মেন্টালিটি। গ্রাম বাংলার লোকজন এসব গাল গল্প কতটা সত্যি কতটা রটনা অত বোঝা মুশকিল। আচ্ছা শোন, তুই ভয় পাস না। ওই তোকে আমি ওই বাড়িতে শুধু ডকুমেন্টেশন করার জন্য পাঠিয়েছি, ভূত টুত তাড়ানোর জন্য নয়, ঠিক আছে? তাহলে রাখ এবারে। ফোন কেটে গেল, কিন্তু অস্বস্তি গেল না, বরং আরও বেড়ে গেল। মনে হলো এই বাড়ি যেন তাকে কিছু বলতে চাইছে। সে নিজের ঘরের দিকে ফিরে যায়, কিন্তু ঘুমোতে পারে না সারা রাত। পরের দিন সকালটা অদ্ভুত শান্ত। সাত্তকী বারান্দায় বসে ডায়েরির পাতাগুলো পড়ছিল। ডায়েরিতে লেখা, ইতিহাস মৃতদের কণ্ঠস্বর, যে শুনতে জানে সেই আসল ইতিহাসবিদ। এই লাইনটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। সাত্তকী ভাবছিল, হয়তো মহিমচন্দ্র কোনো মানসিক রোগে ভুগছিলেন, নাকি সত্যি তিনি কিছু খুঁজে পেয়েছিলেন। দিনটা কেটে গেল এই ভাবনায়। বৃষ্টি শুরু হলো বিকেল থেকে। রাজবাড়ির ছাদ ছুঁয়ে জল পড়ছে। করিডোরের মেঝেতে কিছুটা জলও জমে গেছে। হঠাৎ শুনল সেই ঘস ঘস শব্দ। এবার অনেক জোরে। মনে হলো যেন ভিতরে কেউ টেবিল টেনে আনছে। সাত্তকী টর্চ নিয়ে এগিয়ে গেল। দরজার নিচ দিয়ে এবার আলো বেরোচ্ছে, ফিকে হলুদ আলো। আর সেই আলোয় নকশাটা ফের দেখা যাচ্ছে, কিন্তু এবার নকশাটা সম্পূর্ণ। মনে হলো নকশাটা যেন ওকে ডাকছে। অজান্তেই হাঁটু গেড়ে বসলো সাত্তকী। হাত বাড়ালো মণ্ডলের ওপর। হাত ছোঁয়াতে কার গলা একদম স্পষ্ট। সত্য কাগজে নয়, ইতিহাস লিখতে গেলে রক্ত চাই। সাত্তকীর চোখের সামনে ভেসে উঠল আগুনে জ্বলছে পাণ্ডুলিপি, কানে বাজছে মানুষের আত্মচিৎকার। তার হাতের তালুতে গরম কিছু লেগে রইল, যেন কেউ সিঁদুর ছুঁয়ে দিল। রক্ত দে, রক্ত দে। সাত্তকী আচমকা টের পেল দরজাটা ভেতর থেকে খুলছে। সে উঠে দাঁড়ালো, কিন্তু পা যেন মাটিতে আটকে আছে। হাত নিজের ইচ্ছায় তালার দিকে এগিয়ে যাচ্ছে। আপনাকে আগে যেতে বারণ করেছি, আপনি আবার গেছেন। বাবু বাবু বাইরে আসুন, এখনই সরে আসুন। হঠাৎ শব্দ থেমে গেল। দরজা আবার বন্ধ, তালা স্থির। সাত্তকী হাঁপাতে হাঁপাতে পেছনে সরে এল। মনে হলো ওই ঘরের ভেতর কিছু একটা অপেক্ষা করছে, আর প্রতিবার ওর ফিরে আসা যেন আরো শক্ত করে ডাকছে। রাতের অভিজ্ঞতার পরেও সাত্তকী পিছিয়ে এলো না, বরং মনে হলো এই রহস্য না ভাঙলে ওর জীবনটাই অপূর্ণ থেকে যাবে। ডায়েরির শেষ পাতায় লেখা, যদি কেউ সত্য চায় তবে দরজা খুলে আমার সঙ্গে বসো। সাত্তকী ঠিক করলো আজ রাতে দরজা খুলবে। রাত নেমে এলো। সাত্তকী হাতে নিল টর্চ আর ডায়েরি। করিডোরে পৌঁছে দেখল মণ্ডল আবার ঝকঝক করছে।
তালায় হাত রাখতেই একেবারে খুলে গেল। কোনো শব্দ নেই, যেন দরজা ওকেই ডাকছিল। ঘরে ঢুকে দেখলো মাঝখানে একটা টেবিল, আর উপরে রাখা কলম আর কিছু পুরনো পাণ্ডুলিপি। দেওয়ালে সারি সারি বই, আর মেঝেতে হাড় সাদা ছাই, যেন ওখানে আগুন লেগেছিল বহুদিন আগে। তুই এলি, দেরি করলি কেন? আমি মহিমচন্দ্র, ইতিহাসের ছাত্র। আমি চাই আমার কথা যেন লেখা থাকে। আপনি আপনি সত্যি আছেন নাকি আমি কল্পনা করছি? কল্পনা নয়, আমি রয়ে গেছি। মানুষ ভাবে ইতিহাস লেখা মানে তারিখ আর রাজাদের নাম মুখস্থ করা, কিন্তু সত্যি ইতিহাস হলো রক্ত, কান্না আর বিশ্বাসঘাতকতার দলিল। হঠাৎ ঘর ভরে গেল অদ্ভুত সব দৃশ্যে। দেখলো গ্রামের লোক লাঠি হাতে রাজবাড়ির ফটক ভাঙছে, দেখলো খিদের জ্বালায় শিশু কাঁদছে, আর একদিকে দেখছে মহিমচন্দ্র এক হাতে কলম আর অন্য হাতে তলোয়ার ধরে বসে আছে। আমি আমার পরিবারকে বিরুদ্ধচারণ করেছিলাম, চেয়েছিলাম জমিদারি ফসল দিয়ে গ্রাম বাঁচুক, কিন্তু আমার নিজের ভাই আমাকে বন্দি করে রাখলো এই ঘরে। সেই রাতে আমি চেষ্টা করলাম ইতিহাসের আত্মার সঙ্গে যোগাযোগ করতে। সাত্তকী বুঝলো এই ঘর শুধু ঘর নয়, এক ধরনের আয়না। এখানে দাঁড়ালে অতীত ফিরে আসে। এখন তোর কাছে প্রশ্ন, তুই কি এই সত্য লিখবি? লিখলে তোর বন্ধুর পরিবার চিরকালের জন্য লজ্জিত হবে। মানে সত্য লুকিয়ে রাখলে কি ইতিহাস সম্পূর্ণ থাকবে? না, কিন্তু সত্যের দাম দিতেই হয়। রক্তর দামে। রক্ত দে। সাত্তকী অনুভব করলো হাত কেটে যাচ্ছে, রক্তের ফোঁটা পড়লো মণ্ডলের ওপর। হঠাৎ ঘরে আলো লাল হয়ে উঠল। মহিমচন্দ্র হাসলো, যেন তার সাধনা পূর্ণ হলো। এবার লেখ, এবার ইতিহাস আর থামবে না। সাত্তকী পরের দিন ভোরে দেখল ঘরের দরজা খোলা, কিন্তু ভেতরে সব ছাই, সব বই উধাও। টেবিলের ওপর শুধু রাখা একটা নতুন খাতা, প্রথম পাতায় লেখা সত্যরক্ষক সাত্তকী বসু। মনে হলো মহিমচন্দ্র কলম তুলে দিয়েছে ওর হাতে। কলকাতার ফেরার ট্রেনে বসে সাত্তকী লিখছিল একটানা। অভির ফোন এলো। কিরে, কাজ কতদূর? কিছু এগোলো? হ্যাঁ, লিখেছি তো বটেই, তবে যেই সত্যটা আমি লিখেছি সেই সত্যটা পড়লে তো সহ্য করার ক্ষমতা হবে তো? ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে সাত্তকী বুঝল এই যাত্রা শুধু রাজবাড়ি নয়, নিজের মধ্যেও শেষ হলো। প্রতিটি রহস্যের পেছনে লুকিয়ে থাকে একটা ইতিহাস, আর ইতিহাস চায় কেউ যেন সত্যিটা লিখে রাখে। আপনারা শুনলেন গল্প জলসার নতুন গল্প। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরের জলসা মিস না করতে। কমেন্টে জানাতে ভুলবেন না, সত্যের দাম দিতে হলে আপনি কি প্রস্তুত? গল্প জলসা, প্রতি গল্পে একটা নতুন জলসা। গল্প জলসা।